হ্যালো সবাইকে, আমি জয় সরকার। পড়াশোনা করছি বুয়েটে। ট্রাম ব্রেকের ছুটিতে বাড়িতে আসছিলাম। এখন খুবই বোরিং ফিল হচ্ছে, এই জন্য ভাবলাম যে একটা ক্লাস টাস নিই। সো আমরা একটু পড়ালেখা করবো আর কি। সো আমরা আজকে পড়ালেখা করব বিন্যাস ও সমাবেশ নিয়ে। ঠিক আছে, বিন্যাস ও সমাবেশ শিখব। সমাবেশ, ঠিক আছে। তো এই ক্লাসটা আসলে কাদের জন্য? তো ক্লাসটা হলো যারা এইচএসসিতে অধ্যয়নরত অথবা অ্যাডমিশান ক্যান্ডিডেট হবে সামনে, আর আরেকটা পাবলিকদের জন্য যারা ইন্টারের বাচ্চাদের পড়ায় বা পড়াও। সো ওদের জন্য। সো আমরা শুরু করলাম। ওকে, তো বিন্যাস সমাবেশ বোঝার আগে আমাকে বুঝতে হবে বিন্যাস ও সমাবেশ আসলে চিনব কীভাবে। মেইন সমস্যাটা হলো আমি অঙ্ক পড়ে বুঝতে পারি না যে এটা বিন্যাসের সমস্যা না সমাবেশের সমস্যা। সো এটা হলো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, ঠিক আছে। তো আমরা বিন্যাস বা এটাকে আমরা লিখতে পারি পারমুটেশন। ওকে, সো পারমুটেশন প্রবলেমগুলো আমরা চিনব কীভাবে, এবং সমাবেশের যে প্রবলেমগুলো বা কম্বিনেশন যেটাকে বলি, সো কম্বিনেশন। ওকে, সো কম্বিনেশনের প্রবলেমগুলোকে আমরা চিনব কীভাবে এটা আমরা একটু দেখি কী অবস্থা। যদি কোথাও লেখা থাকে যে সাজানো, প্রশ্নে যদি বলা হয় যে সাজাও বা সাজানো ওয়ার্ডটা যদি থাকে, তাহলে ওটা বুঝবো যে পারমুটেশন। হ্যাঁ, বেসিক বিল্ড আপ করার জন্য আমাকে প্রথমেই আমাকে কিছু জিনিসপাতি মুখস্থ করে ফেলতে হবে। সো এই মুখস্থ জিনিসপাতিগুলো আমি আজকে লিখতেছি। সো একটু পরে আরও কিছু দেখব যেগুলো না জানলে পরে আমি যে অঙ্কগুলো করাবো ওগুলো ধরতে পারবো না, ঠিক আছে। সো সাজানো যদি বলা হয়, যেমন আমি একটা নিতে পারি, যে আমি একটা ওয়ার্ড নিলাম, স্মার্ট ওয়ার্ডটা নিলাম, ঠিক আছে। তো এই ওয়ার্ডটাকে আমি কত উপায়ে সাজাইতে পারি যদি জিজ্ঞেস করে, তাহলে এই জিনিসটা আসলে ঘটবে কি, সাজানো মানে কি, আমি ধরো এমকে সামনে আনছি, এসকে তারপরে দিছি, তারপরে এরকম। তো এইরকম বিভিন্ন রকম কম্বিনেশন হবে, এরকম বিভিন্ন রকম কম্বিনেশন হবে, আমরা বুঝতেছি। সো এই কম্বিনেশন করলে এটার যা অর্থ ছিল এটার কি সেম অর্থ থাকবে? অবশ্যই থাকবে না। সো অর্থের পরিবর্তন হচ্ছে। সো বিন্যাস চেনার একটা বড় উপায় হলো যে এখানে অর্থের পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয়, ঠিক আছে। ওকে, আর কিভাবে চিনবো? তাহলে আমি বুঝলাম যে ওয়ার্ড সাজানো বা শব্দ গঠন, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে কি শিখলাম যে শব্দ গঠন কথাটা যদি বলে। ওকে, তারপর আসো, যদি কোনো একটা সংখ্যা আমি যেমন 76 নিলাম, এই সংখ্যাকে আমার বলছে যে এই সংখ্যা দিয়ে আর কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব, এই 7 আর 6 দিয়ে কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব, এরকম জিনিসপাতি আরও বিভিন্ন রকম সংখ্যার প্রবলেম আমরা ভবিষ্যতে করব। সো ওইখানে আমরা দেখব, যদি এটাকে আমি 6টাকে সামনে নিই এবং 7টাকে পরে দিই, এতে কি অর্থের চেঞ্জ হয়েছে? অবশ্যই অর্থের চেঞ্জ হয়েছে। সো অর্থের চেঞ্জ হইলে ওইটা পারমুটেশনের মধ্যে চলে যাবে। ওকে, তাহলে আরেকটা কি শিখলাম, যে সংখ্যা গঠন। সংখ্যা গঠন আরও কিছু আছে, যেমন আমরা চক্রাকারে কিছু প্রবলেম করব, চক্রাকারে বিন্যাস। ওকে, চক্রাকারে বিন্যাস। সো এই শব্দগুলো থাকলেই আমরা নর্মালি বিন্যাস হিসেবে ওকে আখ্যায়িত করব। আর সমাবেশ চেনার উপায়, এখন আমরা একটু সমাবেশ চেনার উপায়ের দিকে যদি তাকাই, যেমন বলা হয় যদি জোড়া বাঁধা, জোড়া বানানো, বানানো। তো সমাবেশ জিনিসটা কি, বাছাই করা কোনো কিছুর মধ্য থেকে। ধরো 13 জন প্লেয়ার আছে, আমি ওর মধ্য থেকে 4জন প্লেয়ারকে বাছাই করতে চাই, তো কত উপায়ে বাছাই করতে পারি। তো এই ওয়ার্ডটা যদি থাকে, বাছাই করা, বাছাই করা, ঠিক আছে। তারপর ধরো যে আমি একটা টিম গঠন করতে চাই, আমার 13 জন মানুষ আছে বা 14জন মানুষ আছে, ওইখান থেকে আমি 2টা টিম গঠন করতে চাই 4জন করে। সো কত উপায়ে আমি গঠন করতে পারি। তাহলে এই যে দল গঠন জিনিসপাতি, এগুলো আসলে যে যে ওয়ার্ডগুলো বলে দিচ্ছে এগুলো আসলে চেনার উপায়। সো এগুলো মুখস্থ করতে হবে, কোনো উপায় নেই। দল গঠন, টিম গঠন। ওকে, আর আমি এই যে 13 জন মানুষ থেকে আমি 4জনকে বাছাই করতেছি। সো এই যে বাছাই করার জিনিসগুলা, আমি তো যে কোনো মানুষকেই বাছাই করতে পারি, যে কোনো 4টা মানুষকে বাছাই করতে পারি, তাই না? এতে তো কোনো অর্থের প্রভাব নাই। সো এখানে অর্থের কোনো প্রভাবই নাই, অর্থের প্রভাব নাই, প্রভাব নাই, ঠিক আছে। তাহলে ওইখানে অর্থের পরিবর্তন হয়ে যাইতে পারে, আর এখানে কোনো অর্থের প্রভাবই নাই। সো অর্থ নিয়ে আমাকে কোনো চিন্তাই করতে হচ্ছে না। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, যে ত্রিভুজ গঠন বা এইরকম জিনিসপাতি যেগুলো আছে, যেমন আমি বলতে পারি এ বি সি, ঠিক আছে। এটা আমরা ছোটোবেলায় পড়তাম যে এ বি সি মানে এটা একটা ত্রিভুজ বোঝাচ্ছে। তা আমি যদি এটাকে
BAC এটা লিখি, তাতে কি অন্য ত্রিভুজ হয়ে গেছে? না, ওই ত্রিভুজে আছে। তার মানে আমি যদি ওটা চেঞ্জ করার পরেও ওর অর্থের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এটা পড়বে হলো সমাবেশের মধ্যে। অথবা আমি যদি বলি যে একটা সরলরেখা AB, সো এটাকে আমি AB দ্বারাও প্রকাশ করতে পারি, BA দ্বারাও প্রকাশ করতে পারি। এতে ভিন্ন রেখা হয়ে যায় না, আগের রেখাটাই থাকে। ওকে, তাহলে এখানে কি হয়েছে? অর্থের পরিবর্তন নাই, অর্থের পরিবর্তন হয় নাই, হয়নি। ঠিক আছে, ওকে। তাহলে এই যে ত্রিভুজ গঠন বা রেখা গঠন বা চতুর্ভুজ গঠন, যে কোনো জ্যামিতিক আকৃতির গঠনগুলোর মধ্যে বা জ্যামিতিক গঠনগুলা, জ্যামিতিক গঠনগুলোর মধ্যেও যদি কোনো কিছু আমাকে গঠন করতে বলে, সেটাও আসলে সমাবেশের মধ্যেই পড়বে। ওকে, তাহলে আমরা সমাবেশ চিনে ফেলছি। এখন এই যে ছোটোবেলায় যে সূত্রগুলো পড়ছিলাম ওগুলো একটু জেনে নিব। তো পারমুটেশনকে আসলে পি দ্বারা প্রকাশ করা হয়, কম্বিনেশনকে সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এন সংখ্যক বস্তুর মধ্য থেকে আমাকে আর সংখ্যক বস্তুর পারমুটেশন করতে হয় বা বিন্যাস করতে হয়। সো এটার সূত্র আমরা ছোটোবেলায় পড়ছিলাম, যে এসএসসিতে ছিল যে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এটা ছিল আর কি, এগুলো ছোটোবেলার পড়ালেখা, আমি শুধু মনে করাই দিচ্ছি। তারপর এটা কি ছিল? n সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু বাছাই করা। সো এটার সূত্র ছিল হলো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ নিতে পারি, 10C2 এটা বলছে, তো এটা কি হবে? 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। সো এটা আমি বুঝতেছি যে 10 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল। তো আমরা ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? ফ্যাক্টোরিয়াল জিনিস মানে হলো, ধরো যে আমি বলছি 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে হলো 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, মানে 1 পর্যন্ত আমাকে যে থামতে হবে। ঠিক আছে, তো আমি এতটুকটা আবার 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তো আবার যদি আমি 4টাকে রেখে শুধু এতটুকু নিতাম, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল হইতো। ঠিক আছে, তো আমি এই 10 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতেছি 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, লেখা যায়, চাইলেই লেখা যায়। এই যে এটাকে আমরা এইভাবে লিখছি। আর 8 ফ্যাক্টোরিয়াল নিচে আছে, তো 8 ফ্যাক্টোরিয়াল কাটা দিলাম, তাহলে এখানে পাইলাম হলো 8 ইন্টু 9। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি একটা শর্টকাটের মতো মনে রাখতে পারি, যেটা এমসিকিউর জন্য হয়তো কাজে দিবে। 10p2 মানে হলো আমার দুইটা পদ কমাইতে হবে, 10 ইন্টু 9। ঠিক আছে, তারপর কি হবে? 10 3 ধরো। ঠিক আছে, তাহলে কত হবে? তিনটা পদ হবে, কমবে, 9 ইন্টু 8। আমাকে যদি বলে 10p4, তার মানে আমাকে 4টা পদ পর্যন্ত যাইতে হবে, 8 ইন্টু 7, মানে 1 2 3 4, 4টা হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা শিখে ফেলছি। এখন আমি কম্বিনেশনের যে জিনিসটা আমি 10 দিয়ে নিলাম, ওইটাই নিলাম, 10C2। ঠিক আছে, এটা বলছি। তাহলে আমার কী হবে? 10 ফ্যাক্টোরিয়াল বাই নিচে কত? 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আমি সূত্র প্রয়োগ করতেছি, উপরে সূত্র লিখে দিছি। ঠিক আছে, তারপর ছিল আর ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা আমি কি লিখতে পারি? এটাকে তো 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখতে পারতাম। আর নিচে কি ছিল? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল কাটা গেল, নিচে কি থাকলো? তাহলে দেখি তো, এই যে 2 ইন্টু 1, মানে আমি 1 পর্যন্ত যাব, যেটাই থাকুক ওটা 1 পর্যন্ত যায়। ফ্যাক্টোরিয়াল মানে কি? এতটুকুর মান বসেছি, সো এটা পাইলাম। আচ্ছা, এখান থেকে আমি একটা শর্টকাট মতো মনে রাখবো। সো 10C3 হইলে কি হবে? ওপরে দেখো দুইটা পদ কমছে, তার মানে 2 ছিল, এই জন্য দুইটা পদ কমছে। তাহলে এখানে 3 আছে, এই জন্য 3টা পদ কমবে, 8। আর যেহেতু 3 আছে, সো 3 ইন্টু 2 ইন্টু 1। আবার যদি আমার এখানে 4 থাকে, তাহলে এটা কি হবে? 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, কারণ 4টা পদ যাইতে হবে, এবং 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এই যে এটাই অ্যান্সার হবে। তো এটা ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটারে বসালে পারবা। ওকে, তাহলে আমরা এগুলো শিখে ফেলছি। এখন আসলে আমরা একটু কাজ রিলেটেড জিনিসপাতি শিখবো। সো কাজ রিলেটেড জিনিস বলতে আসলে কী বোঝাচ্ছি দেখি। কাজ, তো এখানে আমরা এই যে পারমুটেশন কম্বিনেশন করার সময় দুই ধরনের কাজ দেখবো। একটা হলো সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজ আর অসম্পূর্ণ কাজ। ঠিক আছে, তো এইগুলো আবার কি? এটা ম্যাথের মধ্যে আবার কাজ কোথা থেকে আসতেছে, তাই না? তো এ আর পি পয়েন্ট আমরা দুইটা ধরতে পারি, যে এটা দুইটা পয়েন্ট। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ধরো দুইটা স্টেশন, এ স্টেশন থেকে বি স্টেশনে আমি যেতে চাই। সো এইখানে যাওয়ার আমার ওপরে আকাশে আমি প্লেন দিয়ে যেতে পারি, অথবা আমি যে রাস্তা দিয়ে যেতে পারি, অথবা আমি পাতাল পথের কোনো ট্যানেল দিয়ে যেতে পারি। তাহলে এখানে আমার উপায় কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, তো আমার যে উদ্দেশ্য কী ছিল? এ থেকে বিতে পৌঁছানো। আমি এ থেকে বিতে পৌঁছালে আমার কাজ সম্পূর্ণ হয়ে যায়। তার মানে সম্পূর্ণ কাজ আছে এখানে একটা, দুইটা, তিনটা, আমার অপশান আছে তিনটা। সো আমি সম্পূর্ণ কাজের অপশানগুলোকে যোগ করলাম, তাহলে আমার মোট অপশানটা পাইলাম। তাহলে এখান থেকে শিখলাম যে সম্পূর্ণ কাজ যদি হয়, সম্পূর্ণ কাজ কী করতে হয়? যোগ করতে হয়, যোগ করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা
পরবর্তীতে যে অঙ্কগুলো করব এখানে ডিরেক্ট এই রুল প্রয়োগ করব, ঠিক আছে? তো এটা একটু মুখস্থ রাখতে হবে। তারপরে যদি আমরা দেখি যে এ বি স্টেশন ছিল, মাঝখানে আর একটা সাব স্টেশন চলে আসছে। সো এইখান থেকে আমি যেতে চাই কোথায়? বিতে। আমার হলো ডেস্টিনেশন হলো বি, আমি শুরু করেছি হলো এ থেকে। সো এ থেকে সিতে যাওয়ার দুইটা পথ আছে এবং সি থেকে বিতে যাওয়ার আবার তিনটা পথ আছে। তাহলে আমি দেখব আমি কত উপায়ে এখানে যেতে পারি। সো আমার এখান থেকে এখানে যাওয়া মানে কি, এতটুকের যতটুকু আমি যেতে পারি, এই যে এতটুকুকে বলা হয় অর্ধ কাজ, তাই না? আমার তো অর্ধেক কাজ সম্পূর্ণ হয়েছে। আবার এইদিকে যে আমি আর একটা অর্ধ কাজ করছি, তাহলে আমার সম্পূর্ণ কাজ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে এখানে যাওয়ার অপশান কয়টা? 1 1 2, তার অর্ধেক কাজ আমার সম্পূর্ণ হয়েছে। আচ্ছা আমি দেখি তো যে এখানে আসলে কতগুলা সম্ভাবনা আছে যাওয়ার। তো আমি এই পথে যেতে পারি, যে আমি এখানে দাঁড়ানোর পরে দেখতেছি আমার সামনে আরও তিনটা পথ, তার মানে আমি এই পাশ দিয়েও যেতে পারি, এই পাশ দিয়েও যেতে পারি, অথবা এই পাশ দিয়েও যেতে পারি। তাহলে আমার প্রথম পথের জন্য আমি পাইলাম তিনটা। তারপর দ্বিতীয় পথের জন্য দেখি তো এক, এবং তারপরেও দেখতেছি তিনটা পথ, একটা, দুইটা অ্যান্ড তিনটা। তাহলে পরের জন্যও তিনটা, তার মানে ছয়টা হবে, আমি বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, ছয়টা। তাহলে প্রথমে আমি দেখব অর্ধ কাজের সময় আমার অপশান ছিল দুইটা, পরবর্তীতে আমার পরবর্তী অর্ধ কাজের জন্য আমার অপশান ছিল তিনটা, ঠিক আছে? তো এই যে অর্ধ কাজ মানে আমার যদি সম্পূর্ণ কাজ না হয়, অসম্পূর্ণ কাজ হইলে অসম্পূর্ণ কাজ কি করতে হয়? গুণ করতে হয়। কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমি যেটা পাই সেটা এরকম পাই। ঠিক আছে, এটা আমরা শিখছি, এটা আমরা মনে রাখবো। ভবিষ্যতে আমরা একটা অঙ্ক করবো, তখন আমরা এটা দেখবো আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা অঙ্ক নিয়ে আসি বই থেকে বা কোথাও থেকে। আচ্ছা আমরা এখানে একটা অঙ্ক নিতে পারি, দাঁড়াও একটা অঙ্ক নিয়ে আসি, ঠিক আছে? সো নর্মালি আমার স্টুডেন্টগুলোকে আমি এখান থেকে পড়াইছিলাম। সো এই জিনিসগুলো আমার কাছে আছে, একটু তোমরা দেখতে পারবা, ঠিক আছে? তো এখানে কি আছে? ইঞ্জিনিয়ারিং শব্দগুলা, ইঞ্জিনিয়ারিং আছে তাই না? ইঞ্জিনিয়ারিং শব্দগুলোর মধ্যে বিভিন্ন রকম সাজানো গোছানো বা এইগুলো বলতে পারবে। তো আমার এখানে যে শব্দ গঠন বা এই যে শব্দ নিয়ে সাজানো, এটা কার মধ্যে পড়ে আমরা একটু দেখে আসি তো কোথায় কোথায়। এই যে আমি লিখে দিছি, দেখো শব্দ গঠন জিনিস যদি থাকে কোথাও কোথাও, যদি শব্দ গঠন লেখা থাকে তাহলে ওইটা কার মধ্যে পড়ে? ওটা অবশ্যই পারমুটেশনের মধ্যে পড়ে। তার মানে আমি যে প্রবলেমটা করব এটা পারমুটেশনের মধ্যে যাবে। হ্যাঁ, কিন্তু যদিও আমি পারমুটেশন দিয়ে করবো না, আমি অনেক সহজে করা শিখাবো। দেখো তাহলে কি লেখা আছে, প্রথম প্রশ্নটা আমরা পড়ি। সবগুলো বর্ণ ব্যবহার করে বিন্যাস করতে বলছে বা সাজাইতে বলছে। তাহলে আমার শব্দ কয়টা আছে দেখি তো। ই ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারিং শব্দে আমি দেখতেছি যে ওয়ার্ড আছে হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো এখানে 11টা আছে। তার মানে আমার কাছে ঘর আছে হলো, আমরা ঘর দিয়ে শিখবো এইভাবে 3 4 5 6 7 8 9 10 11। সো এখানে আমার কাছে 11টা ঘর আছে, যেখানে আমার 11 জন পাবলিক বসতে পারে, ঠিক আছে? তো প্রথম ঘরে যে কোনো একজন বসে যেতে পারে। সো প্রথম ঘরে বসার আমার কাছে অপশান আছে হলো 11টা, ঠিক আছে? তাহলে প্রথমজন আচ্ছা আমরা আবার ফিরে আসছি, কলমের চার্জ মোটামুটি একটু হয়েছে, ঠিক আছে? তো আমরা কথাবার্তা বলতেছিলাম যদি ওয়ার্ডের মধ্যে কোনো রিপিটেড ওয়ার্ড না থাকে তাহলে এটাই উত্তর হইতো। কিন্তু আমরা দেখতেছি যে এখানে 3টা ই আছে, 3টা এন আছে, 2টা আই আছে এবং 2টা জি আছে এবং একটা আর আছে। সো সো যখন 2টা ই এইভাবে বা 3টা ই, তখন আমরা এদের মধ্যে যখন এদেরকে এক্সচেঞ্জ করব, তখন আসলে অর্থের কোনো চেঞ্জ ঘটবে না, ঠিক আছে? ওই জন্য এই যে এটার জন্য এটা যেহেতু 3টা আছে, এটা 3টা আছে, 2টা 2টা। সো এই জিনিসগুলা দিয়ে আমরা এগুলোর ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা জিনিসটাকে ভাগ করব, ঠিক আছে? তাহলে এই যে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল কেন ভাগ করলাম? কারণ এগুলোকে যখন আমি সোয়াপ করব তখন এটার অর্থের কোনো চেঞ্জ ঘটাবে না। সো ওই জিনিসগুলোকে আমার বাদ দিয়ে দিতে হবে। সো বাদ দেওয়ার জন্য অপশানগুলোকে কমাই দিতে হবে, কমাই দেওয়ার জন্য এগুলো আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এটাই হবে প্রথমটার উত্তর, যে সবগুলো বর্ণ নিয়ে। প্রথমটা প্রশ্ন কী ছিল? সবগুলো বর্ণ ব্যবহার করে যদি আমি শব্দের বিন্যাস করি বা সাজাই তাহলে এটার উত্তর কত হবে, ঠিক আছে? তারপর কি বলেছে? কতগুলো ই
বর্ণ তিনটি পাশাপাশি থাকবে। আচ্ছা, কতগুলোতে এমনভাবে সাজাইতে হবে যেন ইগুলো একসঙ্গে থাকে। প্রশ্ন কি বলছে আমরা একটু ভালো করে বুঝি যে এই যে তিনটা ই সবসময় এক জায়গায় থাকবে। আচ্ছা ঠিক আছে, তো আমার ওয়ার্ড কয়টা ছিল? ওয়ার্ড ছিল হলো 11টা। তো 11টা থেকে যদি আমি 3টাকে বাদ দিয়ে দিই তাহলে আমার আসলে কয়টা থাকে? ঠিক আছে, তো আমার এখন আছে অপশান আছে, তাহলে এখানে আমার ঘর আছে হলো 8টা। তো আমার ঘর আছে এখানে 8টা, 1 2 3 4 5 6 8, 1 2 3 4 5 6 7 8। সো এখানে আমার ঘর আছে 8টা, এখনও আছে, যেগুলোর মধ্যে আমি সাজাইতে পারি জিনিসগুলোকে। কিন্তু এখানে বলে দিছে যে এই যে ত্রিপুলি, এই তিনজন সবসময় একই জায়গায় থাকবে। তার মানে এই যে তিনজন, এরা জোড়া বাঁধছে, এরা সুপার গ্লু দিয়ে ধরো যে আটকে গেছে। তো এরা যেখানেই যাবে তিনজন একসঙ্গে যাবে। সো এদের মধ্যেও যদি প্রবেশ করে তখনও সে একসঙ্গে থেকেই প্রবেশ করবে। তার মানে এই তিনজন একটা বক্স হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার মোট বক্স সংখ্যা এখন কত হইল? আগে যেমন 11টা ছিল, এখন বক্স সংখ্যা হইল 8 + 1, 9টা। তাহলে আমি আগে শিখছিলাম যে বক্স সংখ্যা যতগুলো থাকে সেটার সাজানো যায় তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তো এখন এই তিনজন মিলেই এখন একজন হয়ে গেছে, তো আমার বক্স সংখ্যা কমে গেছে, আর কিছুই না, শুধু বক্স সংখ্যা কমে গেছে। তাহলে এই যে আমার 9 ফ্যাক্টোরিয়াল পাইলাম। ঠিক আছে, তো 9 ফ্যাক্টোরিয়ালভাবে আমি সবগুলোকে বিন্যাস করতে পারি। ঠিক আছে, বা সাজাইতে পারি। এখন এই তিনজন মিলে তো একজন, তার মানে একে আমি একজন হিসেবেই কাউন্ট করতেছি। ওকে, আর আমার রিপিটেড নাম্বার এখনও কয়টা আছে? যে এন এন এন, এটা ছিল 3টা, জি জি ছিল, তারপর আই আই ছিল। ঠিক আছে, তো এটা 2টা, এটা 2টা। তাহলে এই জিনিসগুলো দিয়ে আমার এখন ভাগ করতে হবে এই ফ্যাক্টোরিয়াল দিয়ে। 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটাই সবচেয়ে সহজ উপায়। আমি যদি পারমুটেশন দিয়ে বুঝাই জিনিসগুলো তাহলে অনেক কঠিন হয়ে যাবে। সো এটাই সবচেয়ে বেটার নিয়ম। সো এটাই অ্যান্সার। আচ্ছা আচ্ছা, কতগুলোতে 3টি ই প্রথমে থাকবে? এখন বলে দিছে যে এটা তো যে কোনো জায়গায় আবার প্রবেশ করতে পারতো, যে এই ত্রিপুলিটা যে কোনো জায়গায় প্রবেশ করতে পারতো, মানে এই যে 9 ফ্যাক্টোরিয়াল হিসেবে ধরছি। এখন আবার বলে দিছে যে যে বর্ণগুলো, কতগুলো বর্ণ 3টি ই প্রথমে থাকবে। ঠিক আছে, কতগুলোতে 3টি ই প্রথমে থাকবে, তার মানে এখানে বলে দিছে, আমার পজিশনটা ফিক্সড করে দিছে। ওকে, 3 নাম্বারটা আমরা করতেছি। 3 নাম্বারে কী বলছে? যে ত্রিপুরি যে 3টা এ প্রথমেই থাকবে, তাহলে নড়তে পারবে না, এ ফিক্সড হয়ে গেছে, তার মানে ও বাদ। এখন আমার কাছে অপশান কয়টা আছে? 8টা। তাহলে এই যে 8টা ঘরে মানুষজন বসতে পারে কত উপায়ে? 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে, এবং এ তো বাদ, কারণ এ ফিক্সড, এ নড়তে পারবে না, এ সাজতে পারবেই না, এর মধ্যে যাইতেই পারবে না। সো এ বাদ। এখন আমার কাছে যে ওয়ার্ডগুলো ছিল তার মধ্যে 3টে এন আছে, 2টা জি আছে, 2টা আই আছে, এবং একটা আর আছে, তাই না? তাহলে 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে এর মধ্যে বিন্যস্ত হইতে পারে, কিন্তু রিপিটেড নাম্বার থাকার জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলাম, এবং এই যে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলাম ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটাই অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এর পরের প্রশ্নটা আমরা দেখি কী অবস্থা। পরের প্রশ্নটা যদি একটু দেখে আসি, তাহলে পরের প্রশ্ন বলছে যে কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে? আচ্ছা, আমাকে স্বরবর্ণগুলোকে এখন প্যাকেট বানাইতে হবে। ঠিক আছে, তো স্বরবর্ণগুলো কী কী ছিল দেখি তো, এখানে স্বরবর্ণ কী কী ছিল। আমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটাকে এখান থেকে কেটে নিই, তাহলে আমার জন্য বেটার হবে নি। ওকে, এই যে কপি করে নিলাম, পেস্ট। আচ্ছা, এখানে কেটে নিছি। এখন দেখো এখানে স্বরবর্ণ কী কী আছে। স্বরবর্ণ আছে হলো ই ই 2টা, তারপর আই 2টা, আর কি আছে? আর তো কিছু নাই, এই যে 5টা। তাহলে এই 5টাই হলো স্বরবর্ণ। ঠিক আছে, আচ্ছা, এখানে আমার কাছে অপশান আছে হলো ই ই ই এবং আই আই। সো এই হলো আমার 5টা, আর বাদ বাকি থাকে কয়টা? আমার তো মোট হলো 11টা, তাহলে 6টা আরও বাকি আছে। সো 6টার ঘর এইভাবে আছে। তো এই 6টা ঘরের মধ্যে তো আর ত্রিপুলি এগুলো আসবে না। সো এন এন আছে, জি জি আছে, আর আছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে এরা সাজতে পারে হলো কত উপায়? এদের মধ্যে এরা সাজতে পারে কত উপায় বলো? এটা তো আমি একটা প্যাকেট বানাই ফেলছি না, এই 5টা মিলে একটা প্যাকেট হয়ে গেছে। প্যাকেট, এই প্যাকেট যেখানে ঢুকবে তারা একসঙ্গে ঢুকবে, মানে একসঙ্গে থাকবে। সো এখানে যাইতে পারে, এখানে যাইতে পারে, যে কোনো জায়গায় যাইতে পারে। তাহলে আমার মোট প্যাকেট সংখ্যা কয়টা হয়েছে? এখানে 6টা আর এখানে একটা। ঠিক আছে, তাহলে আমার মোট প্যাকেট সংখ্যা হলো 7টা। মোট প্যাকেট সংখ্যা 7টা, আর এগুলোকে আমি সাজাইতে পারি হলো এখানে যে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, কারণ কি 3টা রিপিটেড আছে, আর এটা হলো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। আচ্ছা, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল,
তাহলে এই যে সবগুলো প্যাকেট আমি এভাবে সাজাইতে পারি। এখন এই যে মাঝখানে প্রথমে যে 5 ফ্যাক্টোরিয়ালের যে প্যাকেটটা ছিল, এই প্যাকেটের মধ্যে আবার নিজেদের মধ্যে সাজতে পারবে না, আইগুলা সামনে আসতে পারে, এইগুলা এরপরে যাইতে পারে, যে কোনোভাবে হইতে পারে। তাহলে এই নিজেদের প্যাকেটের মধ্যে আবার নিজেদের মধ্যে 5 উপায়ে ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজতে পারে, এবং রিপিটেড নাম্বার আছে 3 আর সাথে হলো 2। ঠিক আছে, তাহলে এটা কি অসম্পূর্ণ কাজ? এতটুকু তো অসম্পূর্ণ কাজ। আবার এই যে টোটালটা আমি করছি, এটাও হলো একটা অসম্পূর্ণ কাজ। তাহলে এই অসম্পূর্ণ দুইটা কাজ কি করতে হবে? এই অসম্পূর্ণ দুইটা কাজ গুণ করে দিতে হবে। এই যে গুণ করে দিতে হবে এটা 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে ওকে, আমরা বুঝতে পারছি জিনিসটা। এখন আসি পরের প্রশ্ন। পরের প্রশ্ন আসলে কী বলছে দেখি। কতগুলোকে সর্বর্ণ একত্রে থাকবে না? আরে এটা তো সহজ। তাহলে আমি টোটাল শব্দগুলা শব্দগুলোকে নিয়ে বিন্যাস করা শিখছি। টোটাল এই যে প্রথমটা টোটালটা সবগুলো বর্ণ নিয়ে, তারপর কি পাইছি যে কতগুলো স্বরবর্ণ একত্রে থাকবে, এবং একত্রে নিয়েও বিন্যাস করা শিখছি। তাহলে 2টা থেকে বাদ দিয়ে দিলেই আমার একত্রে থাকবে না জিনিসটা পেয়ে যাব। মানে থাকবে বলা আছে, টোটালটা জানি, থাকবে না কয়জন এটা বের করা যাবে না। টোটালটা থেকে থাকবে কতজন ওটা বাদ দিয়ে দিলেই শেষ। আচ্ছা, তাহলে ভি নাম্বারের উত্তর কী হবে? সো আমার প্রথমটার উত্তর ছিল 11 ফ্যাক্টোরিয়াল, 3টে ইয়ের জন্য, 3টে এনের জন্য, 2টা জি এর জন্য এবং 2টা আয়ের জন্য। ঠিক আছে, এটা টোটালটা ছিল। টোটালটা থেকে আমি বাদ দিলাম কত? 7 ফ্যাক্টোরিয়াল বাই ওই যে আগের উত্তরটা 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই, এগুলো ক্যালকুলেটারে করবো আর কি, ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে ওকে, তাহলে আমরা এটা ভি নাম্বারও শিখছি। এখন আসো আই ভি, বিআই নাম্বার না, এটা এখন নাম্বার 6 নাম্বার মনে হয়। আচ্ছা, সর্বর্ণগুলো ক্রম পরিবর্তন হয় না। তাহলে সর্বর্ণগুলো কোথায় কোথায় আছে? আমরা যদি ইঞ্জিনিয়ারিং শব্দটাকে মনে হয় কপি করে রাখছিলাম। আচ্ছা, এই যে কপি করে আছে। এখন সর্বর্ণগুলো যেখানে আছে ওই পজিশনগুলো ফিক্সড হয়ে যাবে। তো আমি এগুলোকে ফিক্সড করে দিচ্ছি। তার মানে এই যে পজিশনটা ফিক্সড, এই পজিশনটা ফিক্সড, এই পজিশনগুলো ফিক্সড। প্রশ্নটা আরেকবার দেখে আসবো। আচ্ছা, প্রশ্নটা একবার দেখে আসি। 3-5 প্রশ্নটাই বলা হয়েছে কি, সর্বর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে, ক্রম পরিবর্তন হবে না, মানে যেখানে আছে ওইখানে স্থির থাকবে। ঠিক আছে, যেখানে আছে ওইখানে স্থির থাকবে। তার মানে ঘরগুলো ফিক্সড, এই ঘরগুলো থেকে ওরা নড়বে না। তাহলে এগুলো বাদ। ঘর ফিক্সডটাও মানে কি, তারা নড়তে পারবে না, তারা বিন্যস্ত হইতে পারবে না, তাহলে তো বিন্যাস থেকে ওরা বাদ। হ্যাঁ, তাহলে এখন আমার ঘর যেরকম আছে, সো এই ঘরটা ফিক্সড, তারপরের ঘর ঠিক আছে, তারপরের ঘরও ঠিক আছে, এই ঘর ফিক্সড, তারপরের ঘর ঠিক আছে, তারপরের ঘর ঠিক আছে, এইরকম আর কি। ঠিক আছে, এই ঘর ফিক্সড, এই ঘর ফিক্সড, তারপর আবার এই ঘর ফিক্সড, এইরকম আর কি। এইভাবে আরও ঘর আছে হয়তো, আমি ওগুলো চিন্তা ভাবনা করতেছি না। সো 5টা এখানে আমার ঘর ফিক্সড আছে, তো 5টা ঘর আমার ওখান থেকে বাদ। তাহলে এখন আমার অপশান আছে কয়টা বলো? আমার হাতে অপশান আছে কয়টা? দাঁড়াও তো, প্রশ্নটা একটু ভালো করে আমি পড়ে আসি, কী বলছে প্রশ্নটায়। সর্বর্ণ ব্যঞ্জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু আমরা বুঝতে ভুল করছি। ক্রম পরিবর্তন জিনিসটা আর অবস্থান পরিবর্তন না করে, এটা আমরা যেটা করতেছি সেটা হলো অবস্থান পরিবর্তন না করে। এগুলোর যদি অবস্থান পরিবর্তন না করে, অবস্থান, আচ্ছা এটাও করে নিই, অবস্থান পরিবর্তন না করে, তাহলে অবস্থান পরিবর্তন না করে জিনিসটা বললে তা ঘরগুলো ফিক্সড, ঘরগুলো বাদ যাবে। তাহলে এখন আমার হাতে অপশান কয়টা আছে বলো? অপশান কয়টা আছে? 5টা বাদ গেলে 6টা অপশান আছে। তো 6টা অপশান, আর 3টা এনের জন্য, 3টে এটা, 2টা জি এর জন্য, আর কিছু আছে 2টা জি, আর তো কিছু নাই। হ্যাঁ, এই যে 3টা ই চলে গেছে, 2টা আই চলে গেছে, তাহলে 2টা জি আছে, 3টা এন আছে, এটা অ্যান্সার। যদি অবস্থান পরিবর্তন না করতো। এখন কি বলছে? অ্যান্ড ভিআই নাম্বারে বলছিল ক্রম পরিবর্তন না করলে, ক্রম পরিবর্তন করবে না, ক্রম পরিবর্তন না করে, হ্যাঁ, ক্রম পরিবর্তন না করলে, ক্রম পরিবর্তন, তার মানে এদের যে ঘরগুলো চেঞ্জ হবে তাদের নিজেদের মধ্যেও চেঞ্জ হবে। যেমন আমার ওইখানে ইঞ্জিনিয়ারিং শব্দটা ছিল, যে এই শব্দটার মধ্যে এরা কিন্তু চেঞ্জ হবে, এরা নিজেদের মধ্যে চেঞ্জ হবে, কিন্তু এই যে আইটা এরপরে আছে না, তো আইটা আসলে ওই যে সামনে আসবে না, এইরকমই বলছে। সো এরা যেভাবে আছে, আমরা একটু লিখি, ই আই, ই আই। সো এরা নিজেদের মধ্যে বিন্যস্ত হবে, কিন্তু এই যে ক্রমটা চেঞ্জ হবে না।
এরা নিজেদের মধ্যে চেঞ্জ হবে, কিন্তু এই যে যে 5 মানে আমার এর পরে আই আসবে, ডবল এর পর আই আসবে, এরকম আর কি। ঠিক আছে, তাহলে আমার টোটাল নাম্বারের মধ্যে থেকে এরা চলে যাচ্ছে না, তাহলে আমার টোটাল নাম্বার কয়টা? 11টা। আর এগুলো ওই যে নিজেদের ঘরের মতো এরা নিজেদের মধ্যে সোয়াপ হইতে পারে এবং এরা এই যে 5টা নিজেরা একক আইডেন্টিটি হিসেবে কাজ করবে। ক্রম পরিবর্তন করবে না মানে কি, তারা নিজেরাই একক আইডেন্টিটি হিসেবে কাজ করবে, মানে ওই যে ত্রিপুলির মতো কাজ করবে, ত্রিপুলি বা এন 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 এরকমভাবে কাজ করবে। মানে তিনটে এখন সবগুলো একই রকম হয়ে গেছে, নিজেদের পজিশনগুলো ঠিক রেখে সোয়াপ করবে। তাহলে এখানে কী হয়েছে, এই 5টা দ্বারা আমরা ভাগ করব, আর ওই যে 3 ফ্যাক্টোরিয়াল ওটা দ্বারা ভাগ করলাম। 3 ফ্যাক্টোরিয়াল কোনটার জন্য? এই যে এনের জন্য। আর 2টা জি আছে, সো 2টা জির জন্য ভাগ করলাম। সো এটা অ্যান্সার হবে যদি ক্রম পরিবর্তন না করে, আর অবস্থান পরিবর্তন না করলে এটা হবে উত্তর। ঠিক আছে, এটা আরেকবার চিন্তা ভাবনা করবা, তাহলে বুঝতে পারবা আর কি। আচ্ছা, এর পরের প্রশ্ন যদি আমরা একটু দেখি কি প্রশ্ন বলা আছে। প্রথমে ও শেষে জি থাকবে। আচ্ছা, প্রথমে ও শেষে জি থাকবে, তার মানে পজিশন ফিক্সড করে দিছি। আচ্ছা, পজিশন ফিক্সড করে দিলে কি হয়? প্রথমে ও শেষে জি থাকবে। এটা কয় নাম্বার ছিল? এটা মনে হয়। সো প্রথমে এবং শেষে জি থাকবে, তাহলে টোটাল কয়টা ছিল? টোটাল ছিল 11টা, তাহলে মাঝখানে হলো 9টা আছে, এই পাশে হলো একটা, এই পাশে একটা, তো 2টাই জি ছিল, 2টা জি আউট হয়ে গেছে। এটা পজিশন ফিক্সড, ওরা বাদ, বিন্যাসের মধ্যেই আসবে না। পজিশন ফিক্সড মানে অবস্থান ফিক্সড বললেই ওইটা বিন্যাসের মধ্যে আসবে না। আচ্ছা, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে আমরা বিন্যস্ত করতে পারি। আর যেগুলো আছে, 3টে এন আছে, 3টে ই আছে, তারপর আর কি আছে? 2টা মনে হয় ওই যে কি জানো, আরও 2টা কি ছিল? 2টা হলো আই ছিল, 2টা আই ছিল, 2টা জি ছিল, 2টা আই ছিল। ওকে, এটাই অ্যান্সার তাহলে। এটা হলো যে 3টা এনের জন্য, 3টা ই এর জন্য এবং 2টা হলো আয়ের জন্য, তাহলে এটাই অ্যান্সার হওয়ার কথা। ওকে ওকে, তাহলে এটা আমরা শিখলাম। এর পরের প্রশ্নটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, পরের প্রশ্নটা এই যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করি। ঠিক আছে, ওইটার ক্রম পরিবর্তন বলছিল, এটা হলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। এটাও সেম টাইপের প্রশ্ন, এটা বাড়িতে চেষ্টা করবা, না হলে সামনের দিন আসলে করে দিব। ওকে, তা আর প্রথম স্থানে রেখে, এখন কি বলছে? আর কে প্রথম স্থানে রাখতে হবে, দেখি কি বলছে। তারপরের প্রশ্ন হলো, এটা কত নম্বর ছিল? আমরা যদি একটু দেখি, আর এক্স নাম্বার হলো, আরটাকে কোথায় রাখতে হবে? প্রথমে রাখতে হবে। তো আমার ওয়ার্ডটা আবার নিয়ে আসলাম, এই যে এখানে তো 11টা আছে, এখানে 11টা আছে, আর এখানে যে আমি প্রথমে বিনষ্ট করতে চাই, যেখানে দূরও কোথায় চলে যায়, প্রথমে হলো আরটাকে সামনে নিয়ে আসতে হবে। তো আরটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে আমার কাছে এখন অপশান কয়টা আছে? অপশান আছে 10টা। আরটা তো প্রথমে চলে আসছে, ও তো বাদ। তাহলে এখন 10টা যেহেতু অপশান আছে, সো 10টাকে আমরা বিন্যস্ত করতে পারি কত উপায়ে? 10 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন আর বাদ দিয়েছে 3টে, তোমার কি আছে? এন আছে, 3টে ই আছে, 2টে জি আছে, অ্যান্ড 2টে আইও আছে, তাহলে এটাই হলো অ্যান্সার। ওকে, ওইটাও শেষ। এরপরের প্রশ্নটা দেখি। হ্যাঁ, পরের প্রশ্নগুলো পারবা, এগুলো হোমওয়ার্ক দেওয়া উচিত। ব্যঞ্জনবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে, অবস্থান, এই যে এই কথাটা বলছে অবস্থান, তাহলে আমরা অবস্থান দিয়ে একটা অঙ্ক করছি, যদিও ওই যে ভুল করে প্রথমে করছিলাম, এই যে মনে হয় সর্বর্ণেরটা করছিলাম। তো ব্যঞ্জনবর্ণের এটা পারবা আসলে, এটাও হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটাও হোমওয়ার্ক। সো আমরা এখন কি করব? এক্স আই নাম্বারটা, মানে ওই যে কী বলে, 11 নম্বরটা করবো। 11 নম্বরটার প্রশ্নটা কি ছিল? 11 নম্বর প্রশ্নটা যদি আমরা আরেকবার নিয়ে আসতে পারতাম, দাঁড়াও তো, প্রশ্নটা কি ছিল? প্রশ্নে বলা ছিল 3টি ই, 3টি এন ও 2টি জি ও 2টি আই আলাদাভাবে একত্রে থাকে। আলাদাভাবে এবং একত্রে থাকে, এটার মানে কি আবার? আলাদাভাবে আবার একত্রে থাকে। আচ্ছা, তার মানে হলো 3টে ই, এটা একটা বক্স হিসেবে থাকবে, তারপর 3টে এন, এটাও একটা বক্স আকারে থাকবে, এবং 2টা জি, এটাও একটা বক্স আকারে থাকবে, এবং 2টা আই, এটাও একটা বক্স আকারে থাকবে। তাহলে পড়ে থাকে কি আর? তাহলে আমার টোটাল যে বক্স সংখ্যা, এই কতগুলা দেখি তো, টোটাল বক্স সংখ্যা আমার আসলে কত?
এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এরা যেখানেই যাক এই বক্স আকারেই যাবে। তাহলে আমার মোট যে সংখ্যাগুলো সেগুলো কয়টা আছে? 5টা, আর 5টা বক্স। তাহলে 5টা বক্স আমি 5টা 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে তোমার বিন্যস্ত করতে পারি, তাই না? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করতে পারি। তাহলে এটার উত্তর কত হওয়া উচিত? প্রথম হলো শব্দ গঠন রিলেটেড প্রশ্নগুলো, এগুলো এখন তোমরা বই থেকে প্র্যাকটিস করবা। আশা করা যায় যে ম্যাক্সিমামগুলোই হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো যে কোনো বই ফলো করতে পারো, তবে সাজেস্ট করা হয় যে কেতাব স্যারের বইটাই ফলো করার জন্য। সো কেতাব স্যারের বই থেকে প্রশ্নটা, আর যদিও এই প্রশ্নটা হয়তো কেতাব স্যারের না, তোমরা কেতাব স্যার থেকে প্র্যাকটিস করবা। এটা প্রথম চ্যাপ্টারের জিনিসপত্র আছে। তো আমরা দ্বিতীয় টপিকের দিকে আগাচ্ছি। তো আমরা একটা প্রশ্ন নিব, এটা শব্দ গঠন রিলেটেড ছিল। এখন আমরা আসছি হলো যে সংখ্যা গঠন রিলেটেড কিছু একটা প্রশ্ন করব। দাঁড়াও, এই যে আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি। ওকে, সেখানে প্রশ্নে বলা হয়েছে কি যে প্রত্যেকটি অঙ্ক কেবল একবার নিয়ে কিছু অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যায়। ঠিক আছে? তো এরা টিপিক্যাল ওয়েতে সলভ করছে, আমরা এইভাবে সলভ করব না, আমরা একটু ভিন্ন ওয়েতেই সলভ করব। তাহলে আমরা সলভের দিকে যাচ্ছি। এবং এটা কি সংখ্যা গঠন না? সংখ্যা গঠন থাকলে ওই যে আমি প্রথম দিকেই লিখে দিছিলাম যে এটা পারমুটেশন প্রবলেম না কম্বিনেশনের প্রবলেম। সো এটাতেও দেখেই বোঝা যাচ্ছে যে শব্দ গঠন সংখ্যা গঠন রিলেটেড। সো এটা পারমুটেশনের মধ্যেই পড়ে। ওকে, তাহলে এখানে সংখ্যা আছে কত? 8 9 7 6 3 2। ওকে, এবং আমার এখান থেকে বলছে যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে। সো আমার এখানে ঘর আছে হলো 3টা। ওকে, তাহলে এখানে আমার অঙ্ক আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমার অঙ্ক আছে হলো 6টা। তাহলে এখানে বসার অপশান আছে কয়টা? 6টা। তারপরের যে কোনো একজন বসে গেছে, তাই না? যে কোনো একজন বসে গেছে। সো বলে দিছে, দেখো একবার মাত্র ব্যবহার করতে পারবো, অন্য কোনো কিছু আমি ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? তো একবার ব্যবহার করলে যে কোনো একটা, এখানে 8 বসে গেল, তাহলে তো অপশান থেকে 8 শেষ। এখন আমার কাছে অপশান আছে কয়টা? এখন অপশান আছে 5টা। সো এখানে বসতে পারে 5 জন। 5 জনের মধ্যে ধরলাম এখানে আমার একটা বসে গেছে। তাহলে এই ঘরে এখন অপশান কয়টা আছে? এখন অপশান আছে 4টা। তাহলে 4টা এই যে গুণ করে দিতে হবে। তাহলে এটা গুণ করলে আমার মোটামুটি 120 আসছে। এবং এই যে এখানে তোমার পারমুটেশন দিয়ে করছে, সো এটা দিয়েও হবে। ওকে, আমরা এটাও সলভ করতে পারলাম। তাহলে আমরা আলাদা একটা প্রশ্ন নিব। আচ্ছা, এই প্রশ্নই যদি থাকতো যে সংখ্যাগুলো একবার বলছে না, যে সংখ্যাগুলোকে আমি যে কোনো সংখ্যক বার ইউজ করি, আমি কি বললাম? সংখ্যাগুলোকে যে কোনো বার ইউজ করে সংখ্যা গঠন। তাহলে আমার বলছিল 3টা সংখ্যা গঠন, বলো 3টে আমার অপশান, মানে ঘর আছে 3টা। আর এখানে কি কি যেন সংখ্যা ছিল? 8। আচ্ছা, এটা কেটে নিলাম, এখানে এই যে কপি করে নিলাম। আচ্ছা, আরে পুরাটা চলে আসছে আবার, ধরো আচ্ছা যাই হোক, আসছে যেহেতু ওটা একটু ব্যবস্থা করতেছি। ডিলিট। আচ্ছা, ওইখানে সংখ্যা ছিল হলো 6টা। ওইখানে সংখ্যা ছিল হলো 6টা। কী কী ছিল? ছিল হলো 8 9 7 6 3 2। সো এখানে সংখ্যা ছিল 6টা। আমি বলছি যে কোনো সংখ্যক বার ইউজ করতে পারি। সো এখানে বসার অপশান আছে 6, তো আমি ধরলাম 8। তো এই ঘরেও বসতে পারে, যে কোনো সংখ্যক বার ইউজ করতে পারবো। সো এখানেও আসলে অপশান আছে 6, এখানেও আছে অপশান আছে 6। তাহলে এগুলো কি সবগুলো অসম্পূর্ণ কাজ না? আমি এখানে বসাইছি, আমার কাজ কি সম্পূর্ণ হয়েছে? সম্পূর্ণ হয় না। এখানে বসাইছি, কাজ কি সম্পূর্ণ হয়েছে? না। তাহলে অসম্পূর্ণ কাজগুলোকে গুণ করতে হয়। তাহলে 6⁴, এটাই হবে অ্যান্সার। ওকে, আমরা এটাও শিখেছি। এরপরে আমরা দেখি, আমরা একটা পরের অঙ্ক করব। একটা পরের অঙ্ক নিই, কী বলা হয়েছে, এই যে অঙ্কটা আমরা নিতে পারি। সো এখানে একটা সলভ সহ আমি দিচ্ছি, তুমি সলভ দেখলে বুঝতে পারবা। সলভ দেখলেও বুঝতে পারবা, একটু বড় করি। ওকে, তো এখানে কি আছে দেখতো? হ্যাঁ, এখানে আমার অঙ্কগুলো আছে। অঙ্কগুলো দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়? কী কী আছে? 0 1 2 3 4 5। অঙ্কগুলো দ্বারা
6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। প্রত্যেক অঙ্ক কেবলমাত্র একটিবার ব্যবহার করা যাবে। হ্যাঁ, একটি সংখ্যাই ব্যবহার করা যাবে, মানে একবার ব্যবহার করা যাবে, আগেরটার মতো। আমি রিপিটেড নাম্বার রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা 6 অঙ্ক বিশিষ্ট বলছে, তো 6টার একটা বক্স বানাইলাম। ধরো 6টার একটা বক্স বানাইলাম, এই 1 2 3 4 5, আচ্ছা 6টার একটা বক্স বানাইছি। তো এখানে আমার সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা আছে, 6টার ঘর আছে। তাহলে এই ঘরে আমার বসতে পারে কত? বলছে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে যদি শূন্য বসাই, তাহলে কি আমার শূন্য বসাইলে কি আমি এটা 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে? শূন্যের সামনে শূন্য থাকার কোনো মানে হয় না। তাহলে এটা আর তখন 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে না। তার মানে এই ঘরে কখনোই শূন্য বসতে পারবে না। তাহলে এটা হবে না। তাহলে আমি কিভাবে করব অঙ্কটা সলভ? তো আমার তো 6টা ঘর আছে, 3 4 5 6 হয়েছে না? 1 2 3 4 5 3 2 5 6, আচ্ছা এটা বেশি হয়ে গেছে, যাই হোক। তাহলে এই যে 6, তাহলে এখানে আমার বসার অপশান আছে কত? শূন্য বাদে। তো শূন্য তো নিতে পারবো না, তাহলে বাদ বাকি অপশানগুলো আছে 5টা। তাহলে 5টার মধ্যে আমি ধরলাম যে কোনো একটা বসে গেছে। তাহলে এখন আমার এই ঘরে তো শূন্য বসতে পারে। এখন আমার অপশান কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই ঘরে বসতে পারে 5 জন। ঠিক আছে, এই ঘরে কতজন ছিল? অপশান 5 জন, ওই যে শূন্যটা বাদ গেছিলো। তারপর এটা এই ঘরে এখন কতজন? এই ঘরের মধ্যে যে কোনো একজনকে ধরলাম বসে গেছে, এই দ্বিতীয় ঘরে বসে গেছে, 2 বসে গেছে। ঠিক আছে, তো এখন আমার কাছে অপশান আছে কয়টা? এই যে একটা, এই যে 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, 4টা। তাহলে এই ঘরে 4টা, তারপরের ঘরে কত হবে? 3টা, তারপরে কত? 2টা, তারপরে হলো 1টা। তো এগুলো কি সবগুলো অসম্পূর্ণ কাজ? অসম্পূর্ণ কাজ গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তো এটা অ্যান্সার চলে আসবে 600 হওয়ার কথা। সো 600 আসবে, এবং তোমার এই যে পারমুটেশন দিয়েও যারা করছে, সো ওদের সাথে উত্তর মিলবে। ওকে, আমরা এটাও সলভ করে ফেলছি। এখন আর একটা অঙ্কের দিকে যাই। তো একটা বানাই অঙ্ক দিই, ঠিক আছে? যে ওই যে সংখ্যাগুলো ছিল, সংখ্যাগুলো কী কী ছিল বলো তো? শূন্য কী কী ছিল আমরা একটু দেখি তো। শূন্য 1 2 3 4 5, এই যে সংখ্যাগুলো ছিল, এই সংখ্যাগুলোকে নিয়ে আমি বললাম প্রথম প্রশ্ন যে বললাম যে 4 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন সম্ভব। ঠিক আছে, তো সংখ্যা গঠন এটা বুঝতেছি যে পারমুটেশনের প্রবলেম, এবং আমরা সলভ করার টেকনিকও শিখছি। সো আমার হচ্ছে একটা 4টার একটা বক্স আঁকাইতে হবে, 1 2 4। ঠিক আছে, তো এখন এখানে অপশান আছে কয়টা? 6টা। কিন্তু 4 অঙ্ক হইতে গেলে এখানে কি শূন্য বসতে পারবে? না। তাহলে একটা অপশান আমার কমে গেল, সেখানে আর 5 জন বসতে পারে। সো 5 জন বসে গেছে, 5 জনের মধ্যে একজন বসে গেছে, ধরলাম যে এ বসে গেছে। তাহলে এখন আমার হাতে অপশান আছে, এই ঘরে কিন্তু শূন্য বসতে পারে। তাহলে এখনও আমার কাছে সংখ্যা আছে 5টা। ঠিক আছে, তার পরের ঘরে কয়জন বসতে পারে? 5টার মধ্যে একজন বসে গেছে, তো এখন পরের ঘরে 4টা, তারপরের ঘরে হলো 3টা। সো এইগুলো অসম্পূর্ণ কাজ, আমি গুণ করে দিলাম। সো গুণ করে দিলে আমি পাই 300। ওকে, তাহলে আমি এখন এটার উপরে আরেকটা প্রশ্ন সেট করলাম যে কতগুলো জোড় ও 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন সম্ভব। ঠিক আছে, তো এখানে কি আমি আরেকটা সত্য বলছি, সেটা হলো জোড় হইতে হবে এবং 4 অঙ্ক বিশিষ্ট হইতে হবে। সো আমি যদি সংখ্যাগুলো আবার লিখি, 0 1 2 3 4 5 অ্যান্ড এটাই মনে হয় 5 পর্যন্ত। সো এখানে জোড় হইতে গেলে লাস্ট ডিজিট, যেমন আমি বলি যে 2002, এটা জোড় সংখ্যা। কেমনে বুঝলাম? কারণ লাস্ট ডিজিট দেখে। আবার যদি বলি 2 4 0 4, তো এটা জোড় কীভাবে বুঝলাম? এই যে লাস্ট ডিজিট দেখে। অথবা এই যে 2000 লিখছি, এই যে 2000 লিখলাম, সো এটা 0 হলো। সো লাস্ট ডিজিট দেখে আমরা বুঝি ওটা জোড় হবে কি না। তাহলে লাস্ট ডিজিট কী হইলে জোড় হইতে পারে? 2 0 2 অথবা 4। ঠিক আছে, তো আমার লাস্ট ডিজিটে কে বসতে পারে? লাস্ট ডিজিটে কে বসতে পারে? এই কলমে খুবই ঝামেলা করতেছে। লাস্ট ডিজিটে কে বসতে পারে? এই যে আমার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। সো লাস্ট ঘরে বসতে পারে। লাস্ট ঘরে প্রথমে আমরা এটা 2টা স্টেপে অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো লাস্ট ডিজিটে বসতে পারে হলো তোমার 0। প্রথম কথা হলো 0 বসে গেছে।
মানে জোড়ের মধ্যে যদি শূন্যগুলো আসে তখন আমরা আসলে দুইটা স্টেপে অঙ্ক করি। তো একবার শূন্য বসাই দিচ্ছি, আচ্ছা শূন্য বসাই দিচ্ছি, তার মানে শূন্য অপশান থেকে বাদ চলে গেছে। এখন আমার হাতে অপশান আছে কয়টা? অপশান আছে বলো কয়টা? 5টা। তারপরের অপশান কয়টা আছে? 5টার মধ্যে একজন বসে গেল এখানে প্রথম ঘরে, তারপরের ঘরে আছে 4টা, তারপরের ঘরে আছে 3টা, তাহলে এটাই হলো অপশান। আর এটা তো শূন্য, শূন্য এই ঘরে বসার অপশান হলো একটা। তাহলে এটার যে অ্যান্সারটা আসবে, তাহলে এটার অ্যান্সারটা কত আসে দেখি তো, কত একটু ক্যালকুলেশন করলে এটা আসে হলো 60। আচ্ছা, এটা হলো 60 আসে। এখন কাজ কি আমার শেষ? এই ঘরে তো 2 4ও বসতে পারতো। আচ্ছা, তাহলে এখানে 2 এবং 4 এই দুটা বসারও অপশান আছে। তাহলে এখানে বসার অপশান কয়টা? 2টা। আচ্ছা, তাহলে এই ঘরে আমি বসিয়ে দিয়েছি। তাহলে এই ঘরে কি এখন শূন্য তো এখন আর ফিক্স না, শূন্য তো এই ঘরেও বসতে পারে। তাহলে আমার হাতে অপশান আছে কয়টা? এর মধ্যে একজন 2 আর 4-এর মধ্যে একজন বসে গেছে। তা আমি ধরলাম 0 1 2 3 4 5, ঠিক আছে? এর মধ্যে এই যে 2টা এখানে ধরো বসে গেছে, তাহলে অপশান থেকেও বাদ। এখন আমার হাতে অপশান আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। কিন্তু 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 এই ঘরে কি শূন্য বসতে পারে? 4 অঙ্ক সংখ্যা বিশিষ্ট থাকবে? থাকবে না তো। তাহলে এই ঘরে এখন বসার অপশান আছে 1টা 2টা 3টা 4টা, এই 4টা আমার এখানে বসতে পারে। আর তাহলে এখানে 4টা চলে গেল, 4টার মধ্যেই ধরলাম যে এই বসে গেছে, তাহলে এই বাদ। এখন আমার হাতে অপশান কয়টা আছে? এখন অপশান আছে 1টা 2টা 3টা 4টা, এই ঘরেও আমার 4টা বসতে পারে। তারপরের ঘরে কয়টা? 3টা। ঠিক আছে, তাহলে এই যে সবগুলো আমি যদি গুণ করে দিই অসম্পূর্ণ কাজ, তাহলে আমি উত্তরটা পেয়ে যাব। সেটা কত হবে? সেটা হবে হলো গুণ করলে আসে হলো 96। আচ্ছা ঠিক আছে, তো এখান যখন আমি প্রথমে শূন্য বসাইছিলাম, বসিয়ে যে ঘরটা পাইছিলাম, এটা কি আমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পূর্ণ করি নাই? করছি তো, আমার কাজ সম্পূর্ণ হয়েছিল। এই যে এখানেও আমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পূর্ণ করলাম যখন 2 আর 4 বসলো, তাহলে এই দুটা কাজ কি সম্পূর্ণ কাজ ছিল। তাহলে টোটাল যে শব্দ গঠন সংখ্যা হবে সেটা কি হবে? সম্পূর্ণ কাজ কি করতে হয়? যোগ করতে হয়। এই যে প্রথম দিকে আমি বলে দিছিলাম যে সম্পূর্ণ কাজ যোগ করতে হয়। সো 60 আর 96 যোগ করলে মোটামুটি 156 আসবে। সো এটাই অ্যান্সার। ওকে, তারপরে 3 নাম্বার একটা প্রশ্ন আমি দিই, যে এটা একটা প্রশ্ন দিলাম। প্রশ্ন কি? যে বিজোড় ও 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অঙ্ক বিশিষ্ট সংখ্যা, বিশিষ্ট সংখ্যা গঠন গঠন। তাহলে আমরা এটা দেখি তো কী কী আছে। 0 1 2 3 4 অ্যান্ড 5 ছিল, তাই না? এখন 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি? 5টা দাগ টানবো, 5টার দাগ টানবো, 1 2 3 4 5, 5টা হয়েছে। সো 5 অঙ্ক বিশিষ্ট হইতে গেলে এখানে শূন্য বসতে পারবে? পারবে না। আবার এখানে লাস্ট ডিজিট দেখে আমরা বুঝি যে ওটা জোড় না বিজোড়। সো লাস্ট ডিজিট না আগে কাজ করতে হবে। সো আমার অপশান আছে কয়টা এই ঘরে বসা? 1 আর 5। সো 2টার মধ্যে একজন কমে গেছে, তাহলে একজন আমার আগেই কমে গেল। তাহলে আগে এখন অপশান আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা অ্যান্ড 5টা। কিন্তু এই ঘরে বসতে পারে কয়জন? 4জন, কারণ শূন্য তো বসতে পারবে না। তারপরে আমি ধরলাম এই বসে গেছে প্রথম ঘরে, ঠিক আছে? তাহলে এখন আমার অপশান কয়টা আছে এই ঘরে বসা? এই যে এই ঘরে বসা 1টা 2টা 3টা 4টা, তাহলে এই ঘরে বসার অপশান আছে 4টা। এই ঘরে বসার এখন অপশান কটা? 3টা। এই ঘরে বসার অপশান কত? 2টা। তাহলে এই যে সবগুলো যদি আমি গুণ করে দিই, এটাই হবে অ্যান্সার। বুঝা গেল? আশা করি বোঝা গেছে। এটা গুণটন করলে যেটা আসবে ওটাই অ্যান্সার। এটা বাড়িতে করে নিবা। আসো এখন আমরা একটা ভালো অঙ্ক দিই। একটা অঙ্ক দিলাম যে এটা 7 8 9 4 2, এটা একটা সংখ্যা। এগুলোকে বেজোড় দ্বারা বেজোড় ও 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন সম্ভব। ঠিক আছে, এটা হোমওয়ার্ক, এটা বাড়িতে করবা। এই অ্যান্সারটা আমার হয়েছে। আচ্ছা, পারমুটেশনের মোটামুটি জিনিসপত্র আমরা শিখে ফেলছি। এখন এই যে চক্রাকারের জিনিসপাতি আছে, সেই চক্রাকারের জিনিসপাতিগুলো দেখলেই আমরা মোটামুটি হয়ে যাবে আর কি। তো চক্রাকারে ধরো যে 7জন, আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, ঠিক আছে? আমরা একটা প্রশ্ন ওয়েট করি, প্রশ্নটা নিয়ে আসি। যেমন
কেতাব স্যারের বই এরকম একটা প্রশ্ন ছিল, কোথায় পাওয়া যায়, একটু খোঁজাখুঁজি করে আসি। কই খুঁজেই তো পাই না, খুঁজে পাওয়া যায় না। চক্রাকারে বিন্যাস, একটা পাইছি, যদিও অনেক গলা, একটা পাইছি। এইটা প্রশ্নটা নিয়ে আসতেছে, ওকে, এটা প্রশ্ন নিয়ে আসছি। চক্রাকারের প্রশ্নটা করলে আমরা মোটামুটি এই যে পারমুটেশনের যে প্রবলেমগুলো আসে এগুলো আসলে হয়ে যায়। কই এটা আবার আসে না কেন? আসছে। এই যে আমরা প্রশ্ন পেয়েছি। সো প্রশ্নটা আমরা একটা পড়ি যে কী বলা হয়েছে, দুইজন কলা বিভাগের ছাত্রকে পাশাপাশি না বসে, এই যে কলা বিভাগের ছাত্রগুলোকে আমার পাশাপাশি বসানো যাবে না, 8জন বিজ্ঞান বিভাগের ছাত্র এবং 7জন কলা বিভাগের ছাত্রকে কত রকমে একটি গোল টেবিলের চারপাশে বসানো যায় তা নির্ণয় করো। আচ্ছা, গোল টেবিলে বসাবো নাকি? চক্রাকারের জিনিসটাই হলো গোল টেবিল, বা এরকম চক্রাকারে থাকবে। সো 8জন মনে হয় দেখলাম কি, 8জন বিজ্ঞান বিভাগ আর 7জন হলো কলা বিভাগ। কারণ কলা বিভাগকে পাশাপাশি বসানো যাবে না। আমি ধরে নিলাম এখানে একটা গোল টেবিল, ঠিক আছে? তো গোল টেবিলের এখানে একজন চেয়ার, এইখানে একজন চেয়ার, এখানে একজন চেয়ার, এরকম। তো কতগুলো চেয়ার থাকবে? অবশ্যই 15টার মতো চেয়ার থাকবে, তাই না? কিন্তু আমাকে রেফারেন্স হিসেবে আমি এখানে বিন্যাস করবো কার সাপেক্ষে? সো রেফারেন্স হিসেবে একজনকে আমার ফিক্সড করতে হবে, না হলে তো আমি বুঝবো না। ও এখানে চলে গেল, এখানে চলে আসলো, তাতে তো আমি বুঝবো না। সো রেফারেন্স হিসেবে একজনকে আমার ফিক্সড করতে হবে, রেফারেন্স হিসেবে আমার একজনকে ফিক্সড করতে হবে। সো ফিক্সড করবো কাকে? সো আমার যেহেতু কলা ভবনের ছাত্রকে পাশাপাশি বসানো যাবে না, তাই জন্য আমি বিজ্ঞান বিভাগের ছাত্রকে বিজ্ঞান বিভাগের ছাত্রকে একজনকে আমি ফিক্সড করলাম। তাহলে পাশের জন কী হবে? অবশ্যই কলা হবে, কলা ভবনের ছাত্র। এই পাশে যেটা বসবে সেটাও কলা ভবনের ছাত্র। তারপরের জন বিজ্ঞান হবে, তারপরের জন কলা হবে, তাই না? ওকে, তাহলে বিজ্ঞান বিভাগের একজনকে ফিক্সড করে ফেলছি। আমরা আগেই শিখছি যে কাউকে যদি রেফারেন্স হিসেবে ফিক্সড করে ফেলি তাহলে ওই জিনিসটা অপশান থেকে বাদ চলে যায়, তাই না? তাহলে এই যে আমরা 8জন ছিল, 8জন থেকে একজন বাদ দিলাম, তাহলে 7, তাই তো 7। তাহলে 7জন এখন বিজ্ঞান বিভাগের ছাত্র আছে, ঠিক আছে? 7জন বিজ্ঞান বিভাগের ছাত্র আছে। তো 7জন বিভাগের ছাত্র বিন্যস্ত হইতে পারে 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ওরা নিজেদের মধ্যে, এই যে এখানে কি বিজ্ঞান না, বিজ্ঞান, তারপর এখানে কলা, তো এরা নিজেদের মধ্যে সোয়াপ হইতে পারে এ বাদে, এই যে প্রথমটা বাদে। সো নিজেদের মধ্যে সোয়াপ হইতে পারে 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে, এবং এই যে কলা ভবনের ছাত্র কয়জন আছে? কলা ভবনের ছাত্র আছে হলো 7জন। এখন আমার সিট কয়টা আছে? আমার দেখতে হবে সিট কয়টা আছে, ঠিক আছে? আমার এটা আঁকাইতে হইতো ভালো করে। দেখি তো কয়টা আঁকাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা অ্যান্ড 15টা, ঠিক আছে? 15টা। তাহলে আমার কলা ভবনের ছাত্র এখানে বসছে। আমরা একটু ভালো করে লিখি। এটা ধরো বিজ্ঞান, সায়েন্স লিখলাম, এটা ব্যানানা সায়েন্স, এটা কী হবে? ব্যানানা। এটা কী হবে? এটা সায়েন্স। এটা কী হবে? এটা সায়েন্স। এটা, সো এটা সায়েন্স, এটা, ঠিক আছে? এটা সায়েন্স, এটা সায়েন্স, এটা, কিন্তু এখানে আবার সায়েন্স হয়ে যাচ্ছে, বা এখানে একটা সিট আমার ফাঁকা থাকতেছে, ঠিক আছে? একটা সিট ফাঁকা আছে, এটাতে বসবে অথবা এটাতে বসবে। দেখো 2টা সিট আছে, আমি তো এখানে ব্যানানাকে বসাই দিছি, মানে ওই যে কলা বিভাগের ছাত্রকে বসাই দিছি। সো এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, সরি আসলে এই যে আমি ব্যানানা বলতেছি এটা বোঝানোর জন্য, ঠিক আছে? সো এটা শুধু বোঝানোর জন্যই। আচ্ছা, সো এখানে আমার এই যে একটা ঘর ফাঁকাই থাকতেছে,
মানে আমার বেজোড় সংখ্যা হওয়ার জন্য এই ঘরটা আসলে ফাঁকাই থাকতেছে। তো আমার অপশান কয়টা আছে দেখি তো, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ 7টা, 7জন বসে গেছে কিন্তু একটা ঘর ফাঁকাই থাকতেছে। তাহলে আমার ঘর সংখ্যা আছে হলো 8টা, আর বসতে পারে হলো 7জন। ঠিক আছে, তো ঘর সংখ্যা 8টায় 7জন বসতে পারে কত উপায়? এই যে 87 উপায়, তাই না? বিন্যস্ত হইতে পারে কত উপায়? 8টা ঘরে 7জন মানুষ কি কত উপায়ে বিন্যস্ত হইতে পারে? সো 8p7 এই উপায়ে। ওকে, ওকে, তাহলে এটা কি? এটাও একটা অসম্পূর্ণ কাজ। তাহলে অসম্পূর্ণ কাজগুলা কি হয়? আগে 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিজ্ঞান বিভাগের ছাত্ররা বসতে পারতো, আর কলা ভবনের ছাত্ররা 8টা সিট আছে সেখানে 7জন বসে। সো 2টা মিলে সম্পূর্ণ কাজ হয়, এটাই অ্যান্সার হবে। সো এটাই অ্যান্সার দেওয়া থাকার কথা আসলে, এই যে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা ওই যে চক্রাকারে বিন্যস্ত থাকলে এইভাবে করতে হয়। তো এটা করবো আর এরকম জিনিসপাতি আরও হয়তো ভিতরে আছে। তাহলে আজকে আমরা কি পড়লাম? পারমুটেশনের যেগুলো টাইপ হয়, শব্দ গঠন রিলেটেড হয়, সংখ্যা গঠন রিলেটেড হয়, আর এই যে চক্রাকারের বিন্যস্ত হওয়ার জিনিসপত্র থাকে। সো আমরা এটা শিখলাম। সামনের দিন আমরা কী শিখবো? সামনের দিনও যে কম্বিনেশনের যে প্রবলেমগুলো আসে, এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে আসে দল গঠন বা টিম গঠনের জিনিসপত্র বা বাছাই করার জিনিসপত্র। সো ওইটা আমরা সামনের দিন দেখবো। ওকে, থ্যাংক ইউ।